হ্যালো স্টুডেন্ট, লাস্ট উইকে আমরা যে ইকোনমিক্সের ফিফথ ইউনিটটা স্টার্ট করেছিলাম, মানে স্টার্ট বলতে কি পয়েন্ট গুলো পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমি বলেছিলাম আর একটা ছোট্ট ক্লাস হবে যেখানে কি পয়েন্ট শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু এবারে এমসিকিউ গুলো পড়াবো। দেখ, ইম্পর্টেন্ট কি পয়েন্ট গুলো দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। কি বলে যে বর্তমানে 2023 সালে ভারতের গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হলো মোট জনসংখ্যার কত পার্সেন্ট? 63.64%। বর্তমানে 2023 সালে ভারতে গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হলো, মানে আমাদের দেশে টোটাল যত জনসংখ্যা আছে তার মধ্যে গ্রামে কত লোক বসবাস করে? 63.64%। আর শহরাঞ্চলে বাকি 36.36%। অন্যদিকে চীনে গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে 33.8% এবং শহরাঞ্চলে 66.2%। তো এই ডেটাটা তোমাকে পড়ে রাখতে হবে। সুতরাং দেখা যাচ্ছে ভারতের তুলনায় চীনে শহরাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা বেশি, অর্থাৎ ভারতের তুলনায় চীনে নগরায়ন বেশি হচ্ছে। কি বলতে চাইছে? আমরা এখান থেকে এই পয়েন্টটা আমরা এটাই বলতে পারলাম, ভারতের তুলনায় চীনে শহরের লোক বেশি থাকে কম্পারেটিভলি গ্রামে। তাহলে দেখে কি বোঝা যাচ্ছে? ভারতের তুলনায় চীনে নগরায়ন বেশি হচ্ছে, ঠিক আছে, তো নগরের উন্নতি বেশি হচ্ছে। 2 নম্বর, প্রজাতন্ত্রী চীন সৃষ্টি হয় কবে? 1949 সালে। 1949 সালে, ডেটাগুলো মনে রাখতে হবে। 3 নম্বর, চীনের অর্থনীতিতে উদারীকরণ নীতি আরো বেশি করা হয় কত সালে? চীনের অর্থনীতিতে উদারীকরণের নীতি তো আছে, কিন্তু ওটাকে আরো বেশি করে করা হয়েছে 1993 সালে। 4 নম্বর কি পয়েন্ট, বর্তমানে 2023 সালের ডেটা বলছে ভারতে প্রতি হাজার শিশু মৃত্যুর হার 26.62%। এই সময় অর্থাৎ 2023 সালে চীনে প্রতি হাজার শিশু মৃত্যুর হার 15.1%। তুমি দেখে বুঝতে পারছো তোমরা? ভারতবর্ষে শিশু মৃত্যুর হার 26, যেখানে চীনে কত? 15। এই তথ্য আমাদের এই প্রমাণ করে যে শিশু স্বাস্থ্য সম্পর্কীয় সুযোগ সুবিধা চীনের তুলনায় ভারতে কম, অর্থাৎ চীনে অনেক সুযোগ সুবিধা আছে কম্পারেটিভলি ভারত। 5 নম্বর কি পয়েন্ট, ভারতের প্রতিবেশী দেশগুলো কি? তুমি সবাই জানি আমরা ভারতের প্রতিবেশী দেশগুলো কোনগুলো। পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, চীন, শ্রীলঙ্কা, এরা হচ্ছে ভারতবর্ষের সমস্ত প্রতিবেশী দেশ। 1949 সালে চীনের সমস্ত সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত হয় কবে? 1949 সাল। লাস্ট মানে 7 নম্বর কি পয়েন্ট, দেখো কি বলছে, 1958 সালে উন্নয়ন পরিকল্পনাকে গ্রেট লিপ ফরওয়ার্ড বলে। তাহলে তুমি যদি বলে গ্রেট লিপ ফরওয়ার্ড কত সালে হয়েছে, বলবে চীনে 1958 সালে উন্নয়ন পরিকল্পনাকে বলা হয় গ্রেট লিপ ফরওয়ার্ড। নেক্সট, ঠিক আছে, 8 নম্বর কি পয়েন্ট দেখো কি লিখেছি, চীনে এক শিশু নীতি গ্রহণ করা হয়েছিল। তোমাকে যদি বলে কোন দেশে এক শিশু নীতি গ্রহণ করা হয়েছিল, চীনে কত সালে? 1979 সালে। 1979 সালে। এবার চীনের অর্থনৈতিক সংস্কার যে ইকোনমিক রিফর্ম করার বছরটা কোনটা? 1978 সালে। আচ্ছা, নগরায়নের উজ্জ্বলতর দিক দেখিয়েছে কোন কোন দেশ? চীন বলো, পাকিস্তান বলো, এরা নগরায়নের উজ্জ্বলতর দৃষ্টান্ত রেখেছে। চীনে যে বছর জিএলএফ প্রবর্তন করা হয়, চীনে কোন সালে জিএলএফ প্রবর্তন করা হয়? জিএলএফ, ঠিক আছে, দীর্ঘ সম্মুখ গতি লঙ্ঘন, দীর্ঘ সম্মুখ গতি লঙ্ঘন অভিযান প্রবর্তন করা হয় কবে? 1958 সালে। এটা মাথায় রাখবে কিন্তু। তোমাকে যদি বলে জিএলএফ, এই অভিযানটা প্রবর্তন করা হয় চীনে কত সালে? 1958 সালে। চীনে কৃষিতে কমিউন ব্যবস্থা প্রবর্তন হয় কবে? কমিউন ব্যবস্থা কবে প্রবর্তন হয়? 1958 সালে। সালগুলো মনে রাখবে, প্রতিটা সাল মনে রাখবে কিন্তু। ভারতে যে বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় সেই বছরটা কোন সাল? 1951 সাল। তারপর বলেছে জিডিপিতে ক্ষেত্রগত অবদানের ভিত্তিতে চীন যে ক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেয়, জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে ক্ষেত্রগত অবদানের ভিত্তিতে চীন যে সেক্টরে বেশি বেশি গুরুত্ব তাকে বলে মাধ্যমিক ক্ষেত্র। ড্যাশ দ্বারা চীনের সংস্কার নির্দেশিত হয়েছিল, কি দ্বারা? চীনের নেতৃত্বে চিন্তা ভাবনা, চীনের নেতৃত্বে চিন্তা ভাবনা দ্বারা চীনের সংস্কার নির্দেশিত হয়েছিল। 10 নম্বর কি পয়েন্ট কি বলছে, ওই কিছুক্ষণ আগেই বললাম জিএলএফ নীতি, বলেছিলাম না জিএলএফ নীতি? আরে বললাম তো জিএলএফ নীতি কত সালে হয়েছিল? জিএলএফ নীতি তোমার প্রবর্তন অভিযানটা প্রবর্তন করা হয়েছে 1958 সালে। দেখো এখানে লিখেছি, আবার জিএলএফ নীতি সম্পর্কে লিখে দিয়েছি। তোমার যদি কোশ্চেন জিএলএফ নীতি সম্পর্কে আসলে লিখতে পারবে।
দীর্ঘ সম্মুখ লঙ্ঘন নীতি মানে জিএলএফ নীতি, এটি চীনে 1958 সালে প্রবর্তন করা হয়। এটি অর্থনীতির বিস্তৃত শিল্পায়নের উপর জোর দিয়েছিল। এটি অর্থনীতির বিস্তৃত শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল, শিল্পায়ন। তারপর কি বলেছে, এটি জনসাধারণকে তাদের পিছনের উঠোনে গৃহ শিল্প স্থাপনে উৎসাহিত করেছিল। জিএলএফ কিসের উপর গুরুত্ব আরোপ করেছে? অলরেডি বলেছি, শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছে। লিখেছি চীনের বিরাট সম্মুখ লঙ্ঘন জিএলএফ কার্যক্রম বিস্তৃত শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ করেছিল। কমিউন ব্যবস্থা কাকে বলে? বলছে কমিউন আগেই বলেছি, কমিউন কত সালে হয়েছিল বলেছিলাম। কমিউন ব্যবস্থা কি সেটা পড়ে গেছে। এমন কমিউন ব্যবস্থা কি? এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে চাষিরা তাদের জমি একত্রিত করে বড় আয়তনের জোট তৈরি করে, ঠিক আছে, বড় আয়তনের জোট তৈরি করে, যাতে বেশি উৎপন্ন পাওয়া যায়, মানে বেশি উৎপাদন পাওয়া যায় ও কৃষি যন্ত্রপাতি ভাগ করে ব্যবহার করা যায়। এটা হচ্ছে কমিউন ব্যবস্থা। চীনে অর্থনীতি সংস্কারের প্রথম পর্যায়ে কৃষি কমিউন ব্যবস্থার অবনতি ঘটে। তাহলে কৃষির কমিউন ব্যবস্থার অবনতি কবে ঘটে? চীনের অর্থনীতি সংস্কারের প্রথম পর্যায়ে। নেক্সট, ভারত কোন আঞ্চলিক বা বিশ্ব অর্থনীতি গোষ্ঠীর সদস্য? দেখো, ব্রিক্স এর সদস্য ভারত, G20 সদস্য ভারত, আর সার্কের সদস্য ভারত। ব্রিক্স দেখো লেখা আছে, ব্রিক্স ইজ আ গ্রুপ ফর্ম বাই 11 মেজর এমার্জিং কান্ট্রি। ঠিক আছে, 11টা কান্ট্রি নিয়ে তৈরি হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তারপরে ইরান, সৌদি আরব, ইজিপ্ট, ইথিওপিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই এন্ড ইন্দোনেশিয়া। এই 11টা দেশ নিয়ে কিন্তু তৈরি হয়েছে ব্রিক্স। জিডিপিতে ক্ষেত্রগত অবদানের ভিত্তিতে চীনের অর্থনীতি যে ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করা যায়, আগেই বলেছি, একই রিপিটেড করছেন, মাধ্যমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর। আচ্ছা, জনঘনত্বের দিক থেকে দেখি, চীনের জনঘনত্ব খুবই কম, জনঘনত্ব সর্বনিম্ন কোথায়? চীনে। একটা বাকি ছিল কি পয়েন্ট আমাদের আগের ক্লাসে পড়ানো, 18টা পয়েন্ট গুলো পড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে অর্থাৎ নেক্সট ভিডিও তোমাদের কাছে আসছে, আজকেই আসছে নেক্সট ভিডিও। ওখানে কি আসবে? এই 5th ইউনিটের এমসিকিউ গুলো নিয়ে আমরা ডিসকাশন করব।